বলে যে না আমরা পুলিশ কাস্টডি নয়, আমরা জেল কাস্টডি চাইছি। তো জেল কাস্টডি যখন চাইছে তখন অন মেরিটে আমরা যে আর্গুমেন্ট গুলো করি সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের যত জাজমেন্ট আছে সেই জাজমেন্ট অনুযায়ী যে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের ব্রাইবের কেস যদি মেক আউট করা হয় তাহলে প্রথম ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যে চাইতে হবে ডিমান্ড অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। যে ভিডিও কনকক্টেড ভিডিও প্রডিউস করা হয়েছিল সেই কনকক্টেড ভিডিওতে কখনো দেখা যায়নি দেয়ার ওয়াজ এ ডিমান্ড অ্যাট অল। লেটস অ্যাসিউম, ধরে নিই যদি অভিযোগগুলো যেগুলো ভিডিও ইয়েতে আছে কারেক্ট বলে, যদিও আমরা বলছি না যে কারেক্ট ইনকারেক্ট, তাহলে আইন বলছে যে আমাকে চাইতে হবে, আমি যদি ঘুষ চাই আপনার কাছে, আপনি যদি আমাকে ঘুষ দেন তবে হচ্ছে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট অ্যাপ্লাই করছে। কেউ যদি দিয়ে চলে গেল তার মানে কিন্তু এটা ব্রাইব নয়, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে অ্যাপ্লাই করছে না অ্যাট অল। সেকেন্ড হচ্ছে আজকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, মানে সমস্ত রেকর্ডকে একদম ভেঙে দিয়েছে। রিসেন্টলি সুপ্রিম কোর্টের 3 জাজেস বেঞ্চ, দ্যাট ইজ অন 7th May, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে পুলিশ আননেসেসারি ডিটেন কাউকে করবে না বিকজ অফ দি প্যান্ডামিক কোভিড-19। যখন এই কেস 2014 সালের ইনসিডেন্ট হয়েছিল, 2016 কি 17 এফআইআর হয়েছে, তারপর সেকশন 41A যতবার আমাদের মক্কেলকে, আমার মক্কেলকে যারা আছে তাদেরকে যতবার ডেকেছে ততবার গেছে, কমপ্লাই করেছে। তখন হঠাৎ করে ভোরবেলায় যে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, সিবিআইয়ের ভিন্ডিকটিভনেস, সিবিআইয়ের ম্যালাফিডে আন্ডার প্রেসার অফ সামওয়ান, সিবিআই ইজ ডুইং দ্যাট। এবং কোভিড-19 স্পেসিফিক ভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে যেখানে দরকার নেই সেখানে আননেসেসারি, এবং ম্যাজিস্ট্রেটও মেকানিক্যালি বেল রিজেক্ট করতে পারবে না বিকজ কোভিড-19 পজিশন অনুযায়ী কোভিড-19, এবং যত কোভিড-19 সময় দরকার হলে রিলিজ করে দিতে হবে। 2 নম্বর। 3 নম্বর আরেকটা জাজমেন্ট দেখি যে হাতে সুপ্রিম কোর্ট বলেছে যে সেখানে একটা কেস সিভিয়ার অ্যালিগেশন, 302 এর অ্যালিগেশন ছিল, বেল গ্রান্ট হয়নি, হাইকোর্টও বেল দেয়নি। সুপ্রিম কোর্ট বলেছে যে এদেরকে কোভিড-19 জন্য বেল দিয়ে দেওয়া উচিত, আমরা তাই বেল দিয়ে দিলাম। নাম্বার 4 হচ্ছে যে কেস স্যাংশনটা করেছে, স্যাংশনটা গভর্নরের পাওয়ার নেই স্যাংশন দেয়া। জানুয়ারি মাসে সিবিআই এই স্যাংশনে চাওয়ার জন্য জানুয়ারি মাসে গভর্নরের কাছে পাঠিয়েছিল। গভর্নর আন্ডার দি কনস্টিটিউশনাল প্রভিশন, যে কথা আমি 1000 বার বলে আসছি সেইটাই, যে উইদাউট দি এড অ্যান্ড অ্যাডভাইস অব দি মিনিস্টার অফ কাউন্সিল হেডেড বাই দি চিফ মিনিস্টার, যতক্ষণ না পর্যন্ত কোনো অ্যাডভাইস হয় গভর্নর কোনো কাজ করতে পারে না, গভর্নর ইন্ডিপেন্ডেন্টলি কোনো স্যাংশন দিতে পারে না। এবং তার জন্য অন্যান্য জাজমেন্টও আমরা দেখিয়েছি। এই ক্ষেত্রে কি হয়েছে, এই ক্ষেত্রে জানুয়ারি মাসের স্যাংশন যেটা চেয়ে চাটিয়েছিল, গভর্নর ডেলিভারিটলি, সিবিআই সেই চিঠি স্টেট গভর্নমেন্টকেও পাঠায়নি, গভর্নর ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছিল। আপনারা জানেন যে 3 তারিখ পর্যন্ত চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, এর আগের টার্মে মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার ছিল এবং অল মিনিস্টার অফ কাউন্সিল রয়েছিল। 3 তারিখে তিনি রিজাইন করেছেন এবং 5 তারিখে ওথ দেন, তার মানে নতুন গভর্নমেন্ট চলে এলো। তাহলে চিফ মিনিস্টার ইজ দেয়ার, ইট ইজ দি প্রিরোগেটিভ অফ দি চিফ মিনিস্টার কখন কাকে মন্ত্রিত্বে নেবে না নেবে, তাহলে মানে মিনিস্টার অফ কাউন্সিল, চিফ মিনিস্টার ইজ দেয়ার, রুলস অফ প্রসিডিওরে। এবং যখন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় রয়েছে
তার কাছে পর্যন্ত পারমিশন নেওয়া হয়নি। কোনো কিছু না নিয়েছে 9 তারিখে গভর্নর নিজে উইদাউট অ্যাডভাইস অফ aid and advice of the state government, যে গভর্নর যে স্যাংশন লেটার দিয়েছে, সেই স্যাংশন ইজ সংবিধানের বাইরে। শামশের সিং কেস 8 জাজেস কনস্টিটিউশন বেঞ্চ এই জায়গা পরিষ্কার করে বলে দিয়েছে গভর্নরের কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন হতে পারে না। গভর্নর সেই জন্য 166 আর্টিকেল 166 সাব আর্টিকেল 3 তে যে স্যাংশন দিয়েছে। নেক্সট হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্যাংশন যাবে কোত্থেকে? স্যাংশন যাবে স্টেট গভর্নমেন্ট থেকে। যদিও গভর্নর যদিও কোনো স্যাংশন দেয়, গভর্নর ডাইরেক্টলি কোনো কমিউনিকেট করতে পারে না। গভর্নরকে কমিউনিকেশন, যা কিছু কমিউনিকেশন হবে থ্রু দি স্টেট গভর্নমেন্ট, সেটা কিছুই হয়নি। সিবিআই পুরোটাই ব্যাকডোর প্রসেসে করেছে এবং গভর্নর সেই ব্যাকডোর প্রসেসটাকে ইন্ডালজেন্স দিয়েছে। গভর্নরের একটা ভিন্ডিকটিভ ম্যালাফিডে অ্যাটিটিউডের জন্য এই স্যাংশনটা করেছে। নেক্সট আমাদের সাবমিশন ছিল যে 2014 থেকে 2021 এই যে যতটা বছর ধরে এরা মন্ত্রী রয়েছে, কোনোদিন কোথাও পালিয়ে যায়নি। যদি কাকে রাখতে হবে, লটা কি, আইনটা কি? আইন হচ্ছে বেল ইজ নর্মাল, কাস্টডি ইজ অ্যান এক্সেপশন। 7 বছরে যদি কোনো এভিডেন্স নষ্ট না হয়ে থাকে, অ্যাকচুয়ালি কোনো এভিডেন্সই তো নেই, একটা তো মাত্র ওই কুকটাপ ভিডিও ছাড়া আর তো কিছু নেই। কাউকে যদি ইনফ্লুয়েন্স না করে থাকে, কোনোদিন সেই অ্যালিগেশনও আসেনি। যে বারবার বলছে ইনফ্লুয়েন্সিয়াল লোক, তাই ইনফ্লুয়েন্সিয়াল লোকরা তো কোনোদিন কোনো ইনফ্লুয়েন্স দেখায়নি কোথাও কোনো জায়গায়। তাহলে বেল হবে না কেন? তো মহামান্য আদালত সমস্ত শুনে এইমাত্র ইন্টিম বেল গ্রান্ট করেছে। আমি অর্ডারটা পরে পড়বো, কদিনে দিয়েছে আমি দেখতে হবে। ইন্টিম বেল দিয়েছে। আমরা বলেছিলাম যে বিচার, হ্যাঁ, ওই 50,000 টাকা করে বেল বন্ড দিতে বলেছে, 2টো করে সিওরিটি দিতে বলেছে, 25 করে সিওরিটি দিতে বলেছে। সেগুলো যাই হোক, সেটা করা হচ্ছে, সেটা জমা দিচ্ছে। আমাদের যে আইনজীবী আছে তারা জমা দিচ্ছে, সেই প্রসিডিওর চলছে। আপনারা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা দেখলেন সারাদিন ধরে আমরা আইনের মাধ্যম দিয়ে পুরোটাই এসেছি। আমি যখন ওখানে ছিলাম, সিবিআই যে ডিআইজি, সেই ডিআইজি আমাকে বলেছিল যে স্যার আপনি একটু ভার্চুয়ালি যাতে এটা হয় আপনি একটু দেখুন, ভার্চুয়াল যাতে করা যায়, কারণ আমাদের পক্ষে সম্ভব নয় এখন এদেরকে প্রডিউস করা। এবং যে কোভিড যে প্রিভেলিং সিচুয়েশন রয়েছে, কোভিড-19 যে প্রিভেলিং সিচুয়েশন রয়েছে, আমাদের প্রডিউস করা সম্ভব নয়। উনি আমাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিলেন, তারপর আমি আমার অ্যাডভোকেটদের রিকোয়েস্ট করেছিলাম, তারপর সিবিআই কে আমি বললাম যে আমরা এখানে আপনারাও রিকোয়েস্ট করুন ভার্চুয়াল। ডিআইজি যিনি আছেন উনি ভালো ব্যবহার করেছিলেন, কিন্তু ডিআইজির সঙ্গে একজন লোক ছিলেন যিনি স্পেশাল পাবলিক প্রসিকিউটর, আজকে ওখানে ছিলেন। উনি এসপি বলে বলেছিলেন। উনি আজকে আমার গায়ে কিন্তু হাত দিয়েছেন, আল নিজাম প্যালেসে গায়ে হাত পর্যন্ত দিয়েছে। যখন আমি যখন কথা বলছি ডিআইজির সঙ্গে, তখন আর অদ্ভুত একটা ঘটনা উনি ঘটিয়েছেন। আমি তো যা করেন আমি বার কাউন্সিলকে তো জানাবোই, বার কাউন্সিলকে পরবর্তীকালে নিঃসন্দেহে পদক্ষেপ নেব। সিবিআই মানেই কি আমাদের উপর গুন্ডাগিরি করবে? স্পেশাল পাবলিক প্রসিকিউটর মানেই কি যে অন্য কোনো উকিলরা যারা যাবে তাদেরকে গায়ের উপর ঝাঁপিয়ে পড়বে? আমি জানি না ওনার নামটা। আমি তো বার কাউন্সিলে আছে, আমাদের অশোকদাও আছে, বার কাউন্সিল অশোকদাকেও আমি বলেছি আজকে
আমরা আগামী দিনে আমরাও নিঃসন্দেহে লয়াররা এর মধ্যে আমাদেরও একটা স্টেপ নিতে হবে। হ্যাঁ, ওই যখন লুকিয়ে ছবি তোলা হচ্ছিল, ভিডিও হচ্ছিল, সেই সময়তে আই অপোজিট, সেই সময় অপোজিট। কারণটা আমি তখন যাকে বলেছি ডিআইজি কে, তো আমি লিগেল কথা বলি, আমি অ্যাজ এ লয়ার আই ওয়াজ টকিং। তখন যে ভিডিও কেন হচ্ছে, তখন যিনি ভিডিও করছেন সে বললো স্যার আমি ডিলিট করে দিচ্ছি, ভিডিও আমি সরে নিচ্ছি। তখন এই পাবলিক প্রসিকিউটর তার কাছ থেকে ভিডিওটা ছিনিয়ে নেয়, স্পেশাল পাবলিক প্রসিকিউটর। তখন আমি বলি তাকে আমি প্রতিবাদ করি, যখন প্রতিবাদ করি ও তখন আমার গায়ে ধাক্কা মারে। তখন কিন্তু আমি একটা কথা বলছি, অনেস্টলি আই এম স্পিকিং, ডিআইজি যিনি ছিলেন অত্যন্ত ভালো ব্যবহার করেছেন, কিন্তু সিবিআই এর যিনি উনি তো মানে এসপি বলছিলেন, পরে দেখলাম স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাপিয়ার করেছেন, উনি অত্যন্ত অসভ্য ব্যবহার করেছেন, গায়ে হাত দিতে পর্যন্ত বাদ রাখেননি উনি। আরো অন্যান্য জুনিয়র লয়াররাও ছিল। অ্যাজ এ লয়ার আই অ্যাপিয়ার দেয়ার। হ্যাঁ, না সেরকম বলে যে সেরকম হুমকি দেয়নি, কিন্তু গায়ে হাত দিয়েছে, সেটা আমি দেখছি। আমি আমার আইনজীবী যা বন্ধু বান্ধব রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, চেয়ারম্যান আছে বার কাউন্সিল, আমরা কথা বলবো, আমি কথা বলে আগামী দিনে সেটা দেখবো, সেটা অন্য পার্ট। হ্যাঁ বললাম তো ইন্ট্রিম বেল হয়েছে, তো আমি তো বলেই দিলাম আপনাকে শর্তগুলো। আমি ভাই পুরোটা আমি জানি না, আমি তো আপনাকে বলছি অর্ডারটা পুরো তো পড়িনি আমি। আই হ্যাভ নট রেড দি অর্ডার, আমি এখন অর্ডারটা পড়িনি, আমি শুধু শুনলাম 50,000 টাকা করে ওই বেল বন্ড দিতে বলেছে, দুটো করে 25 করে দুটো করে দিতে বলেছে, সেটা দেওয়া আছে, সেটা রেজিস্টার করা হবে। আরেকটা বিষয়, কলকাতা হাইকোর্টের 3টে মামলা পেন্ডিং ক্রিমিনাল ডিভিশনে, এই নারদ এফআইআর চ্যালেঞ্জ করে মামলা, সেটা পেন্ডিং রয়েছে। দেখুন আজকে ওসবগুলোর সঙ্গে বলবেন না, আজকে শুধু বেলটা নিয়ে বলুন। না বেলটা নিয়ে বলুন আমাদের। হ্যাঁ, আরেকটা বক্তব্য আমি রেখেছিলাম আপনাদের বলি, যে শুধু তৃণমূলের লোক বলে কেন অ্যারেস্ট করছেন? শুভেন্দু অধিকারী বিজেপির লোক, তাকে অ্যারেস্ট করা হলো না কেন? মুকুল রায় বিজেপির লোক, তাকে অ্যারেস্ট করা হলো না কেন? জজ সাহেবকে কিন্তু আমি এই কথা বলেছি, আপনাদের এইটুকু জানিয়ে দিলাম। थोड़ा हिंदी नहीं, इंग्लिश में बोलो तो यार, I can speak in English. That today the Honorable Court has granted interim bail after prolonged hearing. That initially the CBI sought for police custody in the matter. After they have stopped their arguments, when I started my arguments, because the honorable judge was trying to asking me the question regarding regarding the police custody, I said that the police custody is not required. Then I was giving the reasons why it was not required. Almost 10 minutes left had gone. Then the CBI all of a sudden has changed their stand and said, no, we are not asking for the police custody, we are asking for the jail custody. Then I started the argument on the points of that why the bail would be granted. I said that in a case of a Prevention of Corruption Act, 2 ingredients are required. One ingredient, first ingredient is demand has to be made for a bribe, and bribe has been given. The concocted video which is being relied upon by the CBI for prosecution, even from the concocted video it doesn't appear that any of my client has made any demands. Although I am disputing all the allegations, but I am very clearly saying that there is no demand. I have shown that judgment to the Honorable Court. Second, the Supreme Court on 7th May has delivered a judgment. By that judgment, Supreme Court has said that in view of the COVID-19 pandemic situation, the police will not detain anybody unnecessarily, and anybody is arrested, magistrate will not reject their bail application mechanically, excepting the very hard cases, they should be released. I have relied upon a judgment.
I have also relied upon a judgment of a Supreme Court where an offence under section 302 has been committed. Trial court did not grant bail. High Court has not granted bail. But the Supreme Court bench of Chief Justice and Justice Suryakant has said that in view of COVID-19, bail is granted. Third, I have shown them that the sanction which has been granted by the governor is absolutely illegal and that's an unconstitutional. This sanction was sought for by the CBI directly to the governor in the month of January 2021. But from January 2021, they did not do anything, governor. That has not been sent to the state government. Under Article 166 of the Constitution and the framework of the Constitution, governor cannot do any act independently, even including a case of a sanction. Every act of the governor should be made only on the basis of the aid and advice of the Council of Ministers headed by the Honorable Chief Minister. In this case, it has not happened. As you know, 2nd May result was declared. Up to 3rd May, there was a government headed by the Honorable Chief Minister Mamata Banerjee. On 3rd May, the Honorable Mamata Banerjee at 7:30, she resigned. She was asked to take care of the government for the timing. 5th May, Mamata Banerjee was shown by the governor as Chief Minister. Therefore, a Chief Minister has come. Business rules which has been under the constitutional provisions. Under that provisions, the sanction is also has to be discussed in the Council of Ministers, which has not been granted, and it has been sent. Governor cannot directly write any letter to any authorities. It has to be routed through the state government. State government has to do it in the name of the governor. Governor cannot do any ministerial work, even cannot dispatch anything. But this governor, in violation of all constitutional laws, all other provisions, issued this sanction order, signed by him and sent it. Therefore, depending on that, the charge sheet, prosecution has started, that itself is illegal. Next one is that CBI, if the CBI makes a raid, CBI has to go inform it to the local police. But in this case,